দাঁড়াও, মা না? মা? আরে ওমা তুই? আরে সালাম করা লাগবো না। মা, এই শীতের মধ্যে তুমি শীতের কিচ্ছু না পরে চলে আসছো? আর দূর, আমি তো চা বেচতে পেরেছি, শীতের কাপড় দিয়ে কি একটু পরেই গরম লেগে যাবো। শোনো মা, তুমি না স্কুলের সামনে চা বিক্রি করতা, এখন এই জায়গায় কেন? মা, ওই যে স্কুলের সামনে মানুষ অনেক গ্যাদারিং করে চা খাওয়ালে কেউ কেউ হয়, এই জন্য স্যার কাকি সাইডে যায় চা বেছেন। কি করবো কো মা? ও, এই তুমি দাঁড়ায় আছো কেন? মারে সালাম করো। কেন? আমি তোমার মাকে সালাম করব কেন? কি বলতেছো? আরে দুষ্টামি করো না, সালাম করো তো। আরে সালাম করন লাগবো না, চুপ থাক তো। দাঁড়ায় আছো কেন? সালাম করো। না, আমি তোমার মাকে সালাম করতে পারি না। একজন রাস্তার চাওয়ালিকে আমি কখনোই সালাম করব না। আরে মানুষজন দেখতেছে, সালাম করো। দেখুক মানুষ। আর তোমার মাকে আমি সালাম করব কেন? আরে আমার মা তো আমার বাড়িতে। আর তাছাড়া রাস্তার পাশে যে মহিলা চা বিক্রি করছে, এরকম একজন নোংরা মানুষের পা ধরে আমি সালাম করব? না, আমি তাকে সালাম করব না। তোমার মন মানসিকতা এত নোংরা? তোমার এত বড় সাহস, তুমি রাস্তায় দাঁড়িয়ে আমার গায়ে হাত তোলো? বাবাজি, এটা তুমি কি করতেছো? একজন মা স্বয়ং এখানে দাঁড়ানো, আর সেই মার সঙ্গে তার মেয়ে গায়ে তুমি হাত তুলতেছো। এই শিক্ষা দিচ্ছে তোমার পরিবার? হ্যাঁ, তুলেছি। আপনার মেয়ের গায়ে হাত তুলেছি। আমার পরিবার আমাকে যথেষ্ট পরিমাণ সঠিক শিক্ষা দিয়েছে। আমার কাছে মনে হয় আপনার মেয়েকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেননি। কি? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। আর এই কথাগুলো কেন বলছি শুনবেন? একটা সন্তান যখন বড় হয়, তখন প্রত্যেকটা বাবা মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানকে বিয়ে করিয়ে ঘরে একটা বৌমানা, একটা মেয়ে নিয়ে আসবে। আমার বাবা মাও সেটাই করেছিল। কিন্তু আপনার মেয়ে আমার সংসারে আসার পরে কি করেছে জানেন? আমার মাকে পদে পদে অপমান করেছে। আরে আমার বাবা মা তো আপনি সামান্য একজন চাওয়ালি জেনেও আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। কখনো আপনার মেয়েকে তারা ঘরের বৌমা না, নিজের মেয়ে হিসেবে দেখেছিল। কিন্তু এই আপনার মেয়ে আমার বাবা মাকে ঠিক মতো খাবারটা পর্যন্ত দেয়নি। ভালো পোশাক আশাক যখন যা দিয়েছি, আপনার মেয়ে কোনো কিছুই আমার বাবা মাকে দেয়নি। উল্টো একদিন তো আমার বাবা মাকে চোরের দায়ে ফাঁসিয়ে দিয়েছিল আমার কাছে। আমার বাবা মায়ের নামে প্রতিনিয়ত আপনার মেয়ে আমার কাছে উল্টাপাল্টা কথা বলতো, কিন্তু আমি কখনোই আপনার মেয়ের কথা কানে নেইনি। আমার বাবা মায়ের ওষুধ পর্যন্ত আপনার মেয়ে সঠিক সময়ে কখনো দেয়নি। তার কি চাই? তার টাকা চাই, দামি ফ্ল্যাট চাই, গহনা চাই। হ্যাঁ, আমি দিয়েছি। আমার যতটুকু সামর্থ্য কুলিয়েছে আমি সবসময় চেষ্টা করেছি আপনার মেয়েকে ভালো রাখার, কিন্তু তারপরও আপনার মেয়ে সেটাতে সন্তুষ্ট হয়নি। একদিন কি হয়েছে জানেন? রাস্তা দিয়ে যাবার সময় আমার মা আপনার মেয়েকে বলেছিল যে বৌমা ঘুমটা দাও, কিন্তু আপনার মেয়ে সেটা করেনি। উল্টো আমার মাকে অপমান করে বলেছে যে কিসের ঘুমটা দিব। আজকালকার মেয়েরা কি ঘুমটা দিয়ে অভ্যস্ত? আরে আমরা তো এখন ওয়েস্টার্ন পড়ি, মানুষকে শরীর দেখিয়ে বেড়াই। আমি আজকে সেই সুযোগটা নিলাম। আমি আজকে ওকে বুঝালাম মা কি জিনিস। আরে ওর মা মা আর আমার মা মা নয়, তাই না? আমার কাছে মনে হয় আপনি আপনার মেয়েকে সঠিক শিক্ষাটা দিতে পারেননি। শুনুন মা, আমি আপনাকে আগেও সম্মান করতাম, এখনো সেই সম্মানই করি। আজকে যেটা আপনি দেখেছেন এটা পুরোটাই আমার সাজানো নাটক ছিল। আমি শুধু আপনার মেয়ের ভুলটা ধরিয়ে দেবার জন্য আজকের এই নাটকটা করেছি। এইসব তুমি কি বলতেছো? এই আমার যেটা বলছে এটা সঠিক না? তোরে আমি এই শিক্ষা দিচ্ছি, এইভাবে তুই অপমান করলি যে আমার সামনে আমারে? এই সত্যি তো তোর মা তো রাস্তা রাস্তা চা বিক্রি করে, কিন্তু তারপরে আমি তোর শিক্ষা কোনো কমতি রাখি নাই, তোর লেখাপড়া শিখাইছি। আর এই কারণে ওর মা তোর একজন চালির মেয়ে যাই নাও বিয়ে করায় নিয়ে গেছে। তোর তো উচিত ছিল ওর মারে আমার থেকে অনেক বেশি আদর করা, অনেক বেশি সম্মান করা। কিন্তু তুই তুই একবার আমার কথা ভাবলি না? তোর মা যে রাস্তা রাস্তা চা বিক্রি করে এটা ভাবলি না? সম্মানিত লোকের তুই সম্মান দিতে জানিস না? এরকম এরকম মানসিকতা তোর, ঠিক তোর পরিচয় দিতে এখন আমার ঘৃণা হইতেছে। বাবাজি, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আসলেই তো আমি আমার মেয়ের সঠিক শিক্ষা দিতে পারিনি, এই জন্য ও নিজের মায়ের কথা না ভাইবা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। না মা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো ওর চাওয়ার কথা। ভুলটা তো আর আপনি করেননি, ভুলটা তো আপনার মেয়ে করেছে। আসলে তোমরা আমাকে ক্ষমা করে দাও,
আমি ভুল করেছি। আমি তোমার মার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তার সাথে খারাপ আচরণ করব না। তাকে সবসময় আমার নিজের মায়ের মতো যত্ন করব। ঠিক আছে, আসলে তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাতেই আমি খুশি। শোনো, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা বাড়িতে যাই। ঠিক আছে মা, আমি যাই। আচ্ছা, ভালো থাকিস। কিরে, তুই কি করছ এখানে? আরে আব্বা তুমিও না কেমন জানো, যখন তখন রুমের মধ্যে ঢুকা যাও। আমি একটু নিজের আয়নায় দেখতাছিলাম। দেখা কি আর নিজের অসুন্দর চেহারা সুন্দরকরণ যাইবো? ওই তোর না আজকে ভাইবা পরীক্ষা, তুই অহন আয়নার সামনে কি করস? আব্বা হয়েছে কি, আমি না এখনই বাইরে যেতাম বুঝছো, কিন্তু পেটটা না কেমন যেন ফাইপা আছে। এই ৬-৭ বারের মতো বাথরুমে গেছি, বাপারিং হইতাছে বুঝছো, লোডিং চলতাছে। এই ডাউনলোড হইলে না আমি চলে যাবো। হইছে হইছে, এইসব অজুহাত দিয়া হইছস তো একটা অকর্মা। অহন যা, এমনি না হইলে গিয়া জামাল টাকা তাড়াতাড়ি ডাউনলোড দিয়া ভাইবা বোর্ডে আয়। যাই তো, কিন্তু তুমি এত টেনশন করো কে? ভাইবা পরীক্ষা তো আমার বাপে নিবে। সোনা চান্দু, আপনার বাপ ভাইবা নিব বলে এত খুশি হবার কিছু নাই। ভাইবা বোর্ডে টিকতে হইলে সবার থেকে ভালো রেজাল্ট করতে হইব। কেন আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার পুলা হিসাবে ভাইবা বোর্ডে একটা বিশেষ সুবিধা পাওয়ার কথা না? শোনো বাপজান, তুই যত আশাই করো, তুমি আমার পোলা হও আর যেই হও, আমার কাছে তুমি বিন্দু পরিমাণও ছাড় পাবা না। আমি 30 বছর হয় ওই কোম্পানিতে সততার সাথে চাকরি করতেছি। আমি স্বজনপ্রীতি কইরা সেই সুনাম নষ্ট করতে পারব না। আর আর একটা কথা কান খুইলা শুইনা রাখ, ভাই বাতে গিয়া কিন্তু আমারে ভুইলাও আব্বা করে রাখতে পারবি না। তাহলে কি কমো তোমারে, খালু? চুপ থাক ফাজিল কোন হানকার। ভাই বাবুটে যারা থাকে হ্যাঁ গো স্যার কইতে হয়, তুইও আমার স্যার কইবি। অহন যা, তাড়াতাড়ি টয়লেট করে ভাই বাবুটে আয়। আব্বা বাবু, এই কি ব্যাপার, তুই আমারে আব্বা বলে ডাকতেছিস কেন? ও সরি। আচ্ছা, তোকে না বলে দিয়েছি ভাই বাবুরে এসে স্যার বলে সম্বোধন করতে? সরি। আর তুই ঘরোয়া ভাষায় কথা বলছিস কেন? শোন, আগে ভাষা ঠিক কর। রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি চাই না ভাই বাবুরে এসে কেউ আমার পেশা দায়িত্ব নিয়ে কথা বলুক। আব্বা মানে ইয়ে স্যার সরি, আসলে আমি না হয় ভাষাটা ঠিক করছি, ওইটার তো প্রবলেম নাই। একটা কথা বলুন তো, এই যে ভাইবা বোর্ডে কি আপনি সবাইকে তুই বলে সম্বোধন করেন? সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি বসুন। মানুষদের যে কি ভাবে পজিশনটাই বলে যায়। আপনার পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ফাইলটা দেখলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে এসেছেন? স্যার এর পিছনে 2টা কারণ আছে। ফার্স্ট কারণটা বলছি, আপনাদের এখানে মেধাবী আর কর্মমুঠো মানে পরিশ্রম করতে পারবে এরকম লোক দরকার। এর মধ্যে আমি বেস্ট, আমি সেরা। আপনি যে কত মেধাবী আর কর্মঠ সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আব্বা মানে মানে স্যার আপনি আমাকে কিছু বললেন? না, আমি কিছু বলিনি। তা আপনার দ্বিতীয় কারণটা কি শুনি? স্যার দ্বিতীয় কারণটা হচ্ছে, আমার পড়াশোনা শেষ হয়েছে মাত্র 6 মাস হয়েছে। এর মধ্যে আমার একটা জল্লাদি বাবা আছে বুঝছেন, উনি আমার কানের কাছে এসে খালি জ্ঞান করে যে একটা চাকরি করস না কেন। ওই তোর কত বড় সাহস, তুই আমারই সামনে বসে আমাকেই বলছিস আমি জল্লাদ? হ্যাঁ বাবা মানে স্যার আপনি কিন্তু ভুলে যান না, এটা আপনার বাসা না, এটা আপনার অফিস। তো ভদ্রতা বজায় রেখে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে প্রশ্ন করছি। আচ্ছা বলুন তো, আমেরিকার রাজধানী যদি ওয়াশিংটন ডিসি হয়, আপনি বলবেন ওয়াশিংটন ডিসি কোন রাজ্যে অবস্থিত? কি বলেন স্যার, আমি তো জানি আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক। আমি এমন একটা লোককে প্রশ্ন করেছি যে কিনা আমেরিকার রাজধানীর নামই জানে না। আব্বা তুকু স্যার, আচ্ছা আমার কাজ তো হচ্ছে বাংলাদেশে, তাহলে আমি আমেরিকার রাজধানী নাম জেনে কি করব? সেটাই যদি জানতেন তাহলে এইসব সাধারণ জ্ঞান আপনার মগজে থাকতো। আচ্ছা বাদ দিন, এবার বলুন বাংলাদেশ সংসদে মোট আসন সংখ্যা কত? স্যার দুঃখের কথা কি, আমার বাবা কখন আমার সংসদে নিয়ে যায় নাই। আমি আসন কিভাবে গুনবো বলেন, আমি তো কোনোদিন দেখিই নাই। ছি, একজন মাস্টার্স পাস ছেলে এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না। আমার কাছে তো মনে হয় পড়াশোনা একদম করেননি বললেই চলে। স্যার আপনি সেটা অবশ্য মন্দ বলেননি,
আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, কি করেছি জানেন? সেইখানে ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সাথে এইটা সেইটা এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ঘুরেছি। আর আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড ছিল, ওর সাথে টাইম স্পেন্ড করতে করতে পড়াশোনা তো ভুলে গিয়েছিলাম, এর জন্য আর পড়াশোনাটা করা হয়নি। আচ্ছা, আমি যতদূর জানি আপনাকে বাসা থেকে সীমিত পরিমাণ টাকা দেওয়া হতো। আপনি এসব করার জন্য টাকা পেতেন কোথায়? আপনি কি যে বলেন না স্যার, শুনেন স্যার, আমার বাবা একটা কোম্পানি বড় অফিসার। আমার বাবা পকেট থেকে মাঝে মধ্যে আমি 2-1 হাজার টাকা সরিয়ে ফেললে আমার বাবা কোনো টেরই পেত না। কি তুই আমার মানিব্যাগ থেকে টাকা মারতি? এর লাগাই তো কই মাঝে মাঝে আমার মানিব্যাগ থেকে 500-1000 টাকার নোট হাওয়া হয়ে যায় কই। আজকে তোরে আমি খাইছি, দাঁড়া। আমার স্কেলটা গেল কই? আমার স্কেলটা কই গেল? স্যার, আপনি কিন্তু অফিসের ডিসিপ্লিন নষ্ট করছেন। স্যার, একটা কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু আমার ভাইবা নিচ্ছেন। আর আপনি কি চান আমি আপনার মতো একটা অনেস্ট অফিসারের সাথে মিথ্যা কথা বলি? তোরে আমি বাসায় গিয়ে বুঝাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে শেষ একটা প্রশ্ন করি। পানিতে থাকে এমন 5টা প্রাণীর নাম বলেন তো। স্যার, এটা তো খুবই সোজা, আমি একটা ট্যালেন্টেড ছেলে, এই ধরনের প্রশ্ন করলে আমি তো অ্যান্সার পেরেই যাব। শুনেন তাহলে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। মাছ, মাছের বাবা, মাছের মা, মাছের ভাই, আর মাছের রসিক বিআই। হয়েছে হয়েছে, অনেকক্ষণ ধরে তোর এই ফাজলামো আমি সহ্য করতেছি। আর না, তুই এখন এই মুহূর্তে এই অফিস থেকে বেরোয় যা। বাসায় গিয়া তোর প্যাট পরিষ্কার কর, তোর প্যাট এখনো পরিষ্কার হয়নি। স্যার, আপনি কিন্তু আমার সাথে অপেশাদার আচরণ করছেন। আর সিসিটিভি ক্যামেরায় আপনার কলিগরা কিন্তু এই ভিডিওটা দেখতেছে, এদিকে আপনার সুনাম নষ্ট হয় না? সুনাম এর থেকেও বেশি নষ্ট হইব যদি তুই আর 1 মিনিটও এই অফিসে দাঁড়াস। তুই এইখান থেকে যাইবি না আমি তোর বাটাম দিয়া বাইরে মু। আরে আব্বা, আরে স্যার, যাইতাছি। আসলে হইছে কি, এই অফিসের মানুষজন ম্যানার শিখে নাই। গেলাম, আসসালামু আলাইকুম। আমি তোরে বাসায় যেয়ে ম্যানার শিখামো, আগে আমি অফিস শেষ করে বাসায় ফিরি। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাসায় কেউ আছেন? ও দাদা, বাসায় কেউ আছেন? নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। আমরা পাশের গ্রাম থেকে আসছি। আমাদের মন্দিরের জন্য 200 কেজি ওজনের একটা পিতলের ঘন্টা অর্ডার দেওয়া হয়েছে। তাই আমাদের একটু অর্থের সংকট পড়ছে, তাই আমরা বাড়ি বাড়ি কালেকশন করে বেড়াচ্ছি। আপনারা যদি আমাদের একটু সাহায্য করতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। কি বলছেন? আপনারা হিন্দু, আপনাদেরকে কেন আমরা সাহায্য করব? আমরা কোনো সাহায্য করতে পারবো না, আপনারা যান এখান থেকে। সালমা, কে আসছে? এই যে দেখো না, কিছু হিন্দু পণ্ডিত আসছে এখানে। আচ্ছা নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। আরে না, এই হিন্দু লোকগুলো কেন আমাদের বাড়ির ভিতরে ঢুকবে? আরে আমি নিয়ে আসতে বলছি, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আসেন। নমস্কার দাদা। বসুন। আচ্ছা, আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করতে পারি বলেন? আসলে দাদা, কিছুদিন পরে আমাদের কালী পূজা। আমরা চাই আমাদের কালী পূজাটা ধুমধামের সাথে করতে। এই জন্যই আমরা আমাদের মন্দিরের জন্য 200 কেজি ওজনের পিতলে একটা ঘন্টা অর্ডার দিয়েছি। অনেকগুলো টাকা ম্যানেজ করছি, কিছু টাকা সংকট পড়ছে দাদা। যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে অনেক উপকার হতো। আমরা আমাদের কালী পুজোটা অনেক আনন্দের সাথে করতে পারতাম। আচ্ছা হ্যাঁ, এটা তো ভালো কথা। তাহলে কিভাবে আমি কি করতে পারি একটু বলুন আমাকে। না দাদা, আমাদের কোনো জোর নাই। আপনার সামর্থ্য যতটুকু কুলায় আপনি ততটাই দেন, না দিলেও সমস্যা নাই। আরে হ্যাঁ, সাহায্য করবো না কেন, অবশ্যই করবো। তারপর আপনি কিন্তু আমাদের পুজোতে অবশ্যই আসবেন। আমার কাছ থেকে এই সামান্য হাদিয়াটুকু গ্রহণ করেন। না দাদা, আমাদের তো এত টাকার প্রয়োজন নেই। তাছাড়া আমরা তো অনেকবারই কালেকশন করব। আপনি চাইলে এখান থেকে টাকা কমিয়ে অন্য কাজে ব্যবহার করতে পারেন। আচ্ছা রাখেন, সমস্যা নাই। আর আপনারাও পুজোর শেষে কি যেন আয়োজন করেন? প্রসাদ। ও প্রসাদ, আপনারা সেই প্রসাদ ভালোভাবে আয়োজন করবেন, যাতে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা দিতে পারেন। প্রত্যেকটা মানুষ খেয়ে খুশি হয়, এলাকার গরিব মানুষগুলো যাতে খুশি হয়। আচ্ছা, আপনাদের একটা অনুষ্ঠান আছে না, ঘরে ঘরে প্রদীপ জ্বলের, অনেক আনন্দ ঘন পরিবেশে উদযাপন করা হয়? দীপাবলি দাদা? হ্যাঁ, দীপাবলি। ওই দীপাবলি অনুষ্ঠানের মতো পুরো এলাকাটা সাজাবেন, প্রত্যেক ঘরে ঘরে আনন্দ উল্লাস বয়ে যাবে।
আর আপনাদের আনন্দের সাথে আমরাও ভাগিদার হব। আমার স্ত্রীকে নিয়ে আমিও আপনাদের সাথে যোগ দিব, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সাহায্য করার জন্য। আপনি যেভাবে চাচ্ছেন আমরা সেভাবেই করব। আর আপনি কিন্তু বৌদিকে নিয়ে অবশ্যই পুজোয় আসবেন। তাহলে দাদা আমরা আসি, পুজোর অনেক কাজ বাকি আছে। আচ্ছা, নমস্কার দাদা। আদব। এটা তুমি কি করলে? এইসব হিন্দু লোককে এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে হবে তোমার? আমার একদম ভালো লাগে না এগুলো। আচ্ছা, ওরা হিন্দু হলেও তো ওরা আমাদের প্রতিবেশী, তাই না? আর প্রতিবেশী হিসেবে যদি আমরা প্রতিবেশীর সাহায্য না করি তাহলে তো হবে না। আজকে আমরা ওনাদেরকে হেল্প করছি, আগামীকাল ওনারা আমাদেরকে হেল্প করবে। এভাবে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিল যে তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করবে না। আর আমরা যদি এখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি তাহলে এই দুনিয়ায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আর তাতে ভালো কিছু কাম্য করা যায় না। তুমি একটা কথা বললা না যে ওরা হিন্দু, আসলে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্ম নিয়ে যদি আমরা ভেদাভেদ তৈরি করি তাহলে আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত হবে না। তুমি এগুলোর ঊর্ধ্বে চিন্তা করো, তারা মানুষ আর আমরাও মানুষ। মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়াবো, এটাই হওয়া উচিত না? আমরা যদি ধর্ম নিয়ে এই ভেদাভেদটা তৈরি করি তাহলে এই দুনিয়া বিশৃঙ্খলায় ভরে যাবে। আর যদি আমরা তাদেরকে ভাই মনে করি আমাদের, তাহলে দুনিয়াটা অনেক সুন্দর হবে। আমরা তাদেরকে হিন্দুর চোখে না দেখে আমরা এটা চিন্তা করি যে হিন্দু মুসলমান ভাই ভাই, তাহলেই সব ঠিক। আমি এই মানুষটাকে ভুল বুঝেছি, অথচ এই মানুষের মনটা কত ভালো, কত বড়। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া যে এমন একটা মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। কি ব্যাপার, কি ভাবছো? কি কিছু না, তুমি ঠিকই বলেছ, আমি ভুল। আমি সব সময় হিন্দু মুসলমান সবসময় ভেদাভেদ করেছি, তাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি। আর তোমার মন মানসিকতা কত বড়, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। আমি তোমার সাথে যাব ওদের অনুষ্ঠানে। আমি আর কখনোই হিন্দু আর মুসলমান ভেদাভেদ করব না, আমিও তাদের পাশে থাকতে চাই।